গুড মর্নিং এভরিওয়ান। আজকে বায়োকেমিস্ট্রির তোমাদের যে পরীক্ষাগুলো দেখাচ্ছি সেটা হচ্ছে লিপিডের ওপরে। কার্বোহাইড্রেটের যে পরীক্ষাগুলো সেগুলো আগের দিন দেখিয়েছি। কার্বোহাইড্রেটের দুটো ভিডিও আছে আমার, একটা হচ্ছে মনোস্যাকারাইডের ওপরে আর একটা হচ্ছে ডাইস্যাকারাইড আর স্টার্চের ওপর। তো আজকে হচ্ছে লিপিড। এখন লিপিডের ডেফিনেশন তোমরা জানো যে লিপিড হচ্ছে এস্টার অফ ফ্যাটি অ্যাসিড অ্যান্ড গ্লিসেরল। গ্লিসেরলটা কি? গ্লিসেরলটা হয়তো অনেকেই বলবে যে আমরা গ্লিসেরলটা কি দেখিনি তো কখনো। সবাই দেখেছো বাড়িতে, আমরা শীতকালে যে বাড়িতে গ্লিসারিন ইউজ করি না, সেই গ্লিসারিনটাই হচ্ছে গ্লিসেরল। আর ফ্যাটি অ্যাসিডটা কি? ফ্যাটি অ্যাসিড হচ্ছে একটা কার্বন চেন, তার সঙ্গে একটা অ্যাসিড গ্রুপ থাকে। একটু দেখে নাও, আগে একটু লিপিডের কেমিস্ট্রিটা বুঝে নাও, তারপরে আমি লিপিডের বায়োকেমিক্যাল টেস্টগুলো তোমাদের করে দেখাচ্ছি। তো এইটা হচ্ছে আমার লিপিডের স্ট্রাকচার। এটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড। লিপিড বলছি, ফ্যাটি অ্যাসিড। তো ফ্যাটি অ্যাসিডে কি থাকে? এইরকম একটা কার্বন চেন থাকে। কার্বন চেনের সঙ্গে একটা COOH গ্রুপ এখানে রয়েছে। এটা হচ্ছে স্যাচুরেটেড বা সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, কেননা সবকটা কার্বন দেখো সিঙ্গেল বন্ড দিয়ে জোড়া। হোয়ারাস যদি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড হয় বা অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, সেখানেও একটা COOH গ্রুপ থাকবে। কিন্তু এখানে দেখো ডবল বন্ড বা ট্রিপল বন্ড, মানে সিঙ্গেল বন্ডের সঙ্গে এই কার্বন চেনের মধ্যে ডবল বন্ড বা সিঙ্গেল ট্রিপল বন্ডও রয়েছে। সেই জন্য এটা হচ্ছে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। এখন এই এস্টার অফ ফ্যাটি অ্যাসিড অ্যান্ড গ্লিসেরল, এইটা দিয়ে তৈরি হয় লিপিড। কি করে তৈরি হয় না, এইটা হচ্ছে গ্লিসেরলের সংকেত। এটা দেখা যাচ্ছে গ্লিসেরল, ট্রাইহাইড্রক্সি অ্যালকোহল। ট্রাইহাইড্রক্সি অ্যালকোহল ট্রাইহাইড্রক্সি কম্পোনেন্ট একটা। তো এইটা হচ্ছে তিনটে হাইড্রক্সিল গ্রুপ আছে। তো এইটা হচ্ছে আমাদের গ্লিসারিন বা গ্লিসেরল, তার সঙ্গে ফ্যাটি অ্যাসিড এখানে বন্ড তৈরি করেছে, এস্টার বন্ড। এখন এইখানে দেখো তোমরা একটু ভালো করে, এখানে R1 লিখেছি আমি, এখানে R2, এখানে R3। এইগুলো হচ্ছে এই যে কার্বন চেনটা দেখলে না, এই কার্বন চেনটাকে R1 বা R2 বা R3। এখন R1 R2 R3 কেন লিখেছি? যদি গ্লিসেরলের ফার্স্ট কার্বনের সঙ্গে ধরো একটা ফ্যাটি অ্যাসিড যুক্ত হয়েছে, ধরো ওলেইক অ্যাসিড যুক্ত হয়েছে, সেকেন্ডটার সঙ্গে পামিটিক অ্যাসিড যুক্ত হয়েছে, থার্ডের সঙ্গে স্টিয়ারিক অ্যাসিড যুক্ত হয়েছে, তিনটে আলাদা ফ্যাটি অ্যাসিড যুক্ত হয়েছে, সেরামও হতে পারে, আবার একই রকম ফ্যাটি অ্যাসিড যুক্ত হতে পারে। তো যদি একটা মানে বাকি দুটোর সঙ্গে ধরো যুক্ত হয়নি, এ দুটো যুক্ত হয়নি, একটা যুক্ত হয়েছে, তাহলে হচ্ছে এটা মনোগ্লিসারাইড। যদি দুটো যুক্ত হয় দুটো কার্বনের সঙ্গে, তাহলে ডাইগ্লিসারাইড। আর তিনটে যুক্ত হয়ে থাকলে তাহলে ট্রাইগ্লিসারাইড। এইখানে ট্রাইগ্লিসারাইডের স্ট্রাকচারটা আমি দেখিয়েছি। ট্রাইগ্লিসারাইড মানে হচ্ছে নিউট্রাল ফ্যাট। ঠিক আছে? তো এইটা হচ্ছে আমার টোটাল লিপিডের স্ট্রাকচার। এখন লিপিডের সঙ্গে, লিপিড আমরা সাধারণত বলে থাকি ফ্যাট বা লিপিড, কিন্তু ফ্যাট বা লিপিডের মধ্যে একটু ফারাক আছে। লিপিডের আন্ডারে পড়ছে ফ্যাট অর অয়েল। ফ্যাট কোনটা? যদি এই যে দেখালাম যে ফ্যাটি অ্যাসিডটা যদি সম্পৃক্ত বা স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড যুক্ত থাকে গ্লিসারলের সঙ্গে, তখন সেটা হবে ফ্যাট। যেমন ধরো ঘি, ডালডা, যেটা নর্মাল টেম্পারেচারে সাধারণত জমে যায়, নর্মাল টেম্পারেচারেই জমা ঘি, ডালডা, এইগুলো, সেগুলো হচ্ছে ফ্যাট। হোয়ারাস অয়েলে সবসময়তে ডবল বন্ড বা সিঙ্গেল বন্ড থাকবে, অর্থাৎ আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকবে, এবং সেটা আমাদের যে নর্মাল রুম টেম্পারেচার, সেই নর্মাল রুম টেম্পারেচারে সেটা কিন্তু লিকুইড বা তরল অবস্থায় থাকবে। ঠিক আছে? তো ফ্যাট মানেই ফ্যাট বা লিপিড বলে দিলাম, সেটা কিন্তু বলাটা ঠিক হবে না। ফ্যাট লিপিডেরই একটা পার্ট, ফ্যাট অ্যান্ড অয়েল। তো আশা করি এই জায়গাটা বুঝতে পেরেছ। এবার আমি তোমাদের লিপিডের বায়োকেমিক্যাল টেস্টগুলোকে দেখাচ্ছি। তো এইখানে দেখো, আজকে লিপিডের যে টেস্টটা করব তার জন্য আমি নিয়েছি কোকোনাট অয়েল। তোমরা কোকোনাট অয়েলও নিতে পারো, মাস্টার্ড অয়েল নিতে পারো, বা সর্ষের তেল নিতে পারো, বা রেডির তেল, যে কোনো তেল নিতে পারো। বা আদারওয়াইজ তোমাদের যদি স্কুলে বলে যে না আমরা বাদাম পিষে বা নাটকে পিষে তেল বার করে তার থেকে করব, সবই হবে। তো আমি কাজের সুবিধার জন্য চট করে যাতে হয়ে যায় সেই জন্যে আমি কোকোনাট অয়েল নিয়েছি।
এখন এই কোকোনাট অয়েল এই কাগজটাতে প্রথমে যে টেস্টটা আমি করব দ্যাট ইজ গ্রিজ স্পট পরীক্ষা। গ্রিজ স্পট, গ্রিজ স্পট মানে কি, অনেক সময় আমাদের কাগজে বা যদি জামা কাপড়ে যদি তেল পড়ে যায় তার একটা ছোপ ধরে যায়, একটা দাগ থেকে যায়। তো সেই টেস্টটাই আমি দেখাচ্ছি। এই যে কাগজটা দেখছো, আমি যদি এরমভাবেও ধরি, কাগজটা দেখো সাদা, হোয়ারাজ এটা তোমাদের প্র্যাকটিক্যাল খাতারই কাগজ, একটু মোটা, উল্টো দিকটা দেখো রুলড, লাইন টানা। তা তুমি এদিক থেকে কি লাইন টানা অংশটা দেখতে পাচ্ছ? পাবে না। ঠিক আছে, আমি এবার এর ওপর একটুখানি তেল ফেলছি। তেল একটু ফেললাম, ফেলে তেলটাকে আমি এখানে ভালো করে ঘষে দিলাম, রাব করলাম। এবার দেখো, যদি আমি এরম করে দেখাই, তাহলে দেখো উল্টো দিকের লাইনগুলো পরিষ্কার ফুটে উঠেছে। ঠিক আছে, উল্টো দিকের লাইনগুলো তোমরা এবার দেখতে পাচ্ছ, ওটা ভিজিবল হয়েছে। এইটাকেই বলা হচ্ছে গ্রিজ স্পট পরীক্ষা। এখন কথা হলো, এই গ্রিজ স্পটটা পড়লো কেন? কেননা এমনি তো তেল যখন আমি দিলাম, কাগজটা সাদা অবস্থায় ছিল, সেখানে এপার ওপার কিছু দেখা যাচ্ছিল না, সি থ্রু হচ্ছিল না, ওটা মানে সিন থ্রু হচ্ছিল না, এপিট ওপিট দেখা যাচ্ছিল। কিন্তু যেমনি আমি তেল দিয়ে রাব করলাম জায়গাটাকে, সঙ্গে সঙ্গে ওপিটের যে রুল বা লাইনগুলো আছে সেগুলো পরিষ্কার ফুটে উঠলো। গ্রিজ স্পটটা পড়ে কাগজের ওপরে, তার কতগুলো কারণ আছে। আচ্ছা, কাগজটা কী দিয়ে তৈরি তোমরা জানো? কাগজটা হচ্ছে সেলুলোজ দিয়ে তৈরি। এবং সেলুলোজটা কি না, বিটা গ্লুকোজের আলফা 1,4 গ্লাইকোসাইডিক লিঙ্কেজ দিয়ে বিটা গ্লুকোজের একটা চেন। তো সেলুলোজ সাধারণত গাছে পাওয়া যায়, মানে প্ল্যান্ট সেলে, এবং সেই গাছ থেকেই বা ট্রি থেকেই আমাদের কেটে তারপরে সেটাকে পিষে কাগজ তৈরি করা হয়। এখন গ্রিজ স্পটটা পড়ে, তার কারণটা হচ্ছে সেলুলোজ যেটা আছে গ্লুকোজ থেকে তৈরি হয়েছে, তার মধ্যে ওয়াটার থাকে, ওয়াটার মলিকুল থাকে। আর অয়েল কি করে, যেহেতু এটা হাইড্রোফোবিক, সেহেতু অয়েল ওয়াটারকে রিপেল করবে, অর্থাৎ বিকর্ষণ করবে। যার জন্যে পেপারের মধ্যে যে ফাইবার আছে, সেলুলোজ ফাইবার, তার মধ্যে দিয়ে ওটা সহজে স্প্রেড করতে পারে এবং পেনিট্রেট করতে পারে। কেন পেনিট্রেট বা স্প্রেড করছে না, ধরো একটা জায়গায় জল আছে, জলকে রিপেলস করে সরিয়ে দিল অয়েল, তাহলে সেই জায়গাটাকে নেবে, অয়েল নিয়ে নেবে, তাহলে সেই জায়গাটাতে তার স্পট থেকে যাবে। আর কি, অয়েলের সারফেস টেনশন কিন্তু জলের থেকে অনেক কম, ওয়াটারের থেকে অনেক কম হওয়ার জন্য এটা ইজিলি স্প্রেড করতে পারে। এছাড়া কি হয়, যে সেলুলোজের যে ফাইবারগুলো আছে তার যে ক্যাপিলারি অ্যাকশন আছে, সেই ক্যাপিলারি অ্যাকশনের জন্য এটা কি করে, তেলের যে ড্রপলেটসগুলো আছে, তেলটাকে বা অয়েলটাকে সে অ্যাবজর্ব করে তার মধ্যে দিয়ে পেনিট্রেট করবার সুযোগ করে দেয়। ঠিক আছে, এবং মানে অয়েল মলিকিউলসের সঙ্গে একটা বন্ড তৈরি করে পেপারের যে সেলুলোজ ফাইবারগুলো আছে, ফলে তার মধ্যে দিয়ে অয়েল সহজে পেনিট্রেট করে, ওয়াটার মলিকিউলকে রিপেলস করে পেনিট্রেট করে তার মধ্যে দিয়ে সহজে ঢুকে যায় এবং সেখানে একটা স্পট ফেলে দেয়। তো এইটা হচ্ছে আমার গ্রিজ স্পটের পরীক্ষা, অর্থাৎ কেন তেলের দাগটা পড়লো। আশা করি সেটা আমি বোঝাতে পারলাম। এবারে যে পরীক্ষাটা দেখাচ্ছি সেটা হচ্ছে সলিউবিলিটি টেস্ট। সলিউবিলিটি টেস্ট বলতে অয়েল, তো অয়েল কার মধ্যে সলিউবল। এখানে দেখো আমি 4টে টেস্ট টিউব নিয়েছি এবং টেস্ট টিউবগুলোর মধ্যে আমি লিখে দিয়েছি, একটাতে ওয়াটার ডাব্লিউ, একটাতে ইথার, একটাতে অ্যালকোহল এবং একটাতে অ্যাসিটন। আমি 4টের মধ্যেই প্রথমে খানিকটা করে অয়েল নিয়ে নিচ্ছি। প্রত্যেকটার মধ্যেই দেখো আমি একটু করে অয়েল নিয়ে নিয়েছি। ঠিক আছে, এবারে যেটা ওয়াটার আছে আমি তার মধ্যে আমি একটু ওয়াটার মেশাচ্ছি। দেখো, ওয়াটার এবং জলের, ওয়াটার এবং অয়েলের একটা ডিস্টিংক্ট লেয়ার তৈরি হয়েছে, কেননা ওয়াটারের মধ্যে অয়েল মিসেবল নয়। ঠিক আছে, এবারে আমি ইথারের মধ্যে ইথারটা দিচ্ছি। একটু নাড়িয়ে নিলাম, আর দেখা যাচ্ছে
অয়েল পুরো মিসেবল ইথারের মধ্যে। এবারে আছে অ্যালকোহল, এর মধ্যে আমি একটু ইথানল দিচ্ছি, অ্যালকোহলের যে টেস্ট টিউবটা। আর আছে অ্যাসিটন, আমি অ্যাসিটন দিলাম এর মধ্যে। এবার ভালো করে খেয়াল করো তো, এইখানটা দেখো অয়েল এবং ওয়াটারের একটা ডিস্টিংক্ট লেয়ার পরিষ্কার বোঝা যাচ্ছে, ওপরটা অয়েল নিচেটা ওয়াটার, ঠিক আছে? কিন্তু বাকি দেখো, তারপরে আমি নিয়েছি ইথার, কোনো লেয়ার আছে? মিসেবল টোটাল। তারপরেরটা নিয়েছি আমি অ্যালকোহল, কোনো লেয়ার আছে? নেই, অ্যালকোহলের মধ্যে মিশে গেছে অয়েল। তারপরেরটা নিয়েছি আমি অ্যাসিটোন, তার মধ্যেও দেখো কোনো লেয়ার নেই, পুরো কিন্তু এই যে একটা দাগের মতো লাগছে, ওটা দাগটা কিছু না, আমি একটু তুললেই বুঝতে পারবো ওটা পেছনে শ্যাডোটা পড়ছে, এ দেখো, ঠিক আছে? অতএব পুরোপুরি মিশে গেছে। কেন এরম হলো? তার কারণটা হচ্ছে ওয়াটার হচ্ছে পোলার সলিউশন, ওয়াটারটা হচ্ছে পোলার, আর অয়েল যেটা ধরো নন পোলার কিন্তু পোলারের মধ্যে সলিউবল হবে না। কিন্তু অয়েল যেগুলো নন পোলার যে সলভেন্ট আমার আছে, ইথার, অ্যালকোহল বা অ্যাসিটোন, এগুলো নন পোলার সলভেন্ট। নন পোলার সলভেন্টের মধ্যে অয়েল কিন্তু ইজিলি মিসেবল বা এর সলিবিলিটি অনেক বেশি, যে কারণে ওটা পুরোপুরি মিশে গেছে, কোনো আলাদা করে লেয়ার তৈরি করেনি। ওয়ারাস ওয়াটারের ক্ষেত্রে যেহেতু অয়েল হচ্ছে হাইড্রোফোবিক, ফোবিক মানে হচ্ছে ফোবিয়া, ফোবিয়া থেকে ফোবিক কথাটা এসছে, তো সেই হেতু ও বিকর্ষণ করবে, রিপেল করবে, যেহেতু ও কোনোদিনই তেলে আর জলে মিশ খাবে না, ঠিক আছে? টেস্টটা করে দেখাচ্ছি লিপিডের, সেটা হচ্ছে সুদান টেস্ট। এখন সুদান টেস্ট আমি কেন করবো আগে সেটা জানবো। অনেক সময় কোনো টিস্যুতে বা কোনো সেলের মধ্যে লিপিড আছে কিনা তার প্রেজেন্সটা বোঝার জন্য আমাদের এই সুদান টেস্টটা করতে হয়। তো এই সুদানটা টেস্টটা করবার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে অয়েলের মধ্যে আমি 2-4 ফোঁটা সুদান সলিউশন, সুদান 3 সলিউশন আমি নেব, এবং টেস্টটা করলে কি হবে দেখো, একটা পিঙ্ক কালারের গ্লোবিউলস কিছু তৈরি হবে, সেটাই হচ্ছে সুদান টেস্ট। এখন সুদানের জন্য আমি যেটা করব, আমি একটা টেস্ট টিউবে প্রথমে খানিকটা অয়েল নিয়ে নিলাম, নেবার পরে এইটা দেখো সুদান 3 সলিউশন। আগে আমি টেস্টটা করে নিই, তারপরে কি হয় না হয় সেইটা পুরো আমি বলবো তোমাদের, অর্থাৎ তার বায়োকেমিক্যাল রিয়াকশনগুলো পুরো বলবো। সুদান 3 সলিউশন, এটা একটা অ্যাজো কম্পাউন্ড, তো এর মধ্যে আমি খানিকটা সুদান সলিউশন দেবো, তবে বেশি নয়, প্রথমে 2-1 ড্রপ দেবো, নিয়ে তারপরে দেখাবো। বেশি নয়, 2-3 ফোঁটা সুদান সলিউশন আমি জাস্ট নিলাম, দিয়ে অল্প জাস্ট একটু এরকম ঝাঁকাবো, তলার দিকে ফ্ল্যাট পিঙ্ক গ্লোবিউলস তৈরি হচ্ছে, দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে? হ্যাঁ, দেখো অয়েলের মধ্যে কিছু পিঙ্ক গ্লোবিউলস আসছে। আচ্ছা, আমি আরেকটু সুদান দিচ্ছি, খুব বেশি জোরে ঝাঁকানো যাবে না, জেন্টল একটু সেক, যদি ব্রিক সেকিং করো একদম কিন্তু এটা ঘেঁটে যাবে, এই গ্লোবিউলসগুলো ভালো বোঝা যাবে না, দেখো বোঝা যাচ্ছে? তো এইটাই হচ্ছে সুদান টেস্ট। এখন সুদান টেস্টটাতে যেটা হবে সেটা হচ্ছে যে এর বায়োকেমিক্যাল টেস্টটা কি, বা বায়োকেমিক্যাল ইম্পর্টেন্সটা কি, বা এ কী করে দেয়, সেইটা এবার তোমাদের আমি বলছি, একটুখানি দেখো। সুদান 3 এই যে ডাইটা, এটা হচ্ছে একটা লাইপোফিলিক ডাই। আগের টেস্টে আমি কি বলেছিলাম? হাইড্রোফোবিক, আর এটা বলছি লাইপোফিলিক।
এই ফিলিয়া আর ফোবিয়া এই কথা দুটোকে কিন্তু খুব ভালো করে মাথায় রাখবে। তার কারণটা হচ্ছে ফোবিয়া মানে হচ্ছে ভয়, যেখানে রিপেল করবে, অর্থাৎ তেল আর জল মিশ খাবে না, অয়েল ওয়াটারকে রিপেলস করবে, বিকর্ষণ করবে। আর ফিলিয়া মানে হচ্ছে আকর্ষণ, অয়েল অ্যাট্রাক্ট করবে নন পোলার সলভেন্টকে। ঠিক আছে? তো সুদান ডাইয়ের মধ্যে যেটা থাকে, সুদান যে ডাইটা, তার মধ্যে থাকে একটা অ্যাজো কম্পাউন্ড। এই অ্যাজো কম্পাউন্ডটা কি? 1,4-ফিনাইল অ্যাজো 2 ন্যাপথল। এখানে দেখো লিখে দিয়েছি, সুদান 3 অলসো নোন অ্যাজ 1,4-ফিনাইল অ্যাজো 2 ন্যাপথল। এই যে কম্পাউন্ডটা আছে অ্যাজো কম্পাউন্ডটা, এটা সলিউবল ইন ইথানল, আইসোপ্রোপানল, ক্লোরোফর্ম অ্যান্ড বেঞ্জিন, অর্থাৎ এই সমস্ত নন পোলার সলভেন্টগুলোতে এই কম্পাউন্ডটা কিন্তু সলিউবল হয়েছে। অর্থাৎ এইগুলো এখানে সলভেন্ট যে কোনো একটা আছে, আইসোপ্রোপানল আছে বা ক্লোরোফর্ম আছে বা বেঞ্জিন আছে, তার মধ্যে এই কম্পাউন্ডটা সলিউট আর এগুলো হচ্ছে সলভেন্ট। এখন এইগুলো তোমার দেখো নন পোলার সলভেন্ট। আর ফ্যাট আমরা কি জানি না, ফ্যাটটা হচ্ছে নন পোলার সলভেন্ট যাতে আছে তাতে সলিউবল হয়। ফলে কি হবে, ফ্যাটটা প্রথমে এই সলভেন্টের মধ্যে গুলে যাবে, অর্থাৎ সলিউবল হবে। তার সঙ্গে এই ফিনাইল অ্যাজোডাইটা যখন রিয়াক্ট করবে তখন ওই পিঙ্ক কালারের ড্রপলেটগুলো তৈরি হবে। এখানে রিয়াকশন মেকানিজমটা আমি দেখিয়েছি। দেখো, সুদান 3 ডিজলভস ইন নন পোলার সলভেন্ট বললাম। লিপিড ডিজলভ অ্যান্ড ইন্টারাক্ট উইথ সুদান 3। লিপিড ডিজলভ কার মধ্যে না, ইথানল বা আইসোপ্রোপানল যেটাই আছে নন পোলার সলভেন্ট, সেই নন পোলার সলভেন্টের মধ্যে লিপিডটা ডিজলভ করেছে এবং সুদান 3 এর সঙ্গে ইন্টারাক্ট করেছে, করে হাইড্রোফোবিক ফোর্স যেটা তৈরি হয়েছে সেটা কি করছে, স্টেবিলাইজ করছে কাকে না, লিপিড আর সুদান যেটা মিশলো, লিপিড সুদান কমপ্লেক্স তৈরি হলো। এটাই হচ্ছে ওই পিঙ্ক গ্লোবিউলগুলো যেটা তৈরি হলো, দ্যাট এক্সিবিট রেড অরেঞ্জ কালার। অর্থাৎ এই একটু রেড অরেঞ্জ কালার বা পিঙ্কিশ কালার যেটা তৈরি হলো, সেইটা ওই ড্রপলেটসগুলোর কালার হচ্ছে ওইটা। অ্যাকচুয়ালি এইটাই হচ্ছে এর গুরুত্ব, যে কোনো স্যাম্পেলে, অর্থাৎ কোনো স্পেসিমেন তোমাকে ধরো দিয়েছে, সেল বা কোনো টিস্যু অনেক ক্ষেত্রে লাগে, ঠিক আছে, মানে তার অ্যানালিটিক্যাল টেস্ট বা বায়োকেমিক্যাল টেস্ট করতে লাগে, সে তার মধ্যে আছে কিনা লিপিড। তো সেই লিপিড আছে কিনা সেটা জানবার জন্য তখন এই সুদান টেস্টটা করলে, এটা একটা ডাই হিসেবে কাজ করে, তখন ওটা দিলেই তার মধ্যে যদি পিঙ্ক ড্রপলেটস তৈরি হয়ে যায়, তার মানে ওটা ডিনোট করবে যে হ্যাঁ, এই স্পেসিমেন্টটার মধ্যে লিপিড গ্লোবিউলস মানে লিপিড কম্পোনেন্টটা আছে, অস্তিত্ব আছে। এইখানেই হচ্ছে সুদান টেস্টের গুরুত্ব। যে টেস্টটা করে দেখাচ্ছি সেটা হচ্ছে স্যাপনিফিকেশন টেস্ট, অর্থাৎ তেলের সাবানীভবন। এখন তোমরা জানো, সিনেমাতে দেখায় না যে অমুক তেল থেকে, মানে দেখায় যে ভালো তেল থেকে আর কি সাবান তৈরি করেছি, বা অ্যাডগুলোতে দেখায় অ্যাকচুয়ালি খুব কমা তেল থেকে সাবান তৈরি করে। কিন্তু আমরা যদি একটু ভালো তেল নিয়ে, অ্যাকচুয়ালি তেল থেকেই সাবানটা তৈরি হয়, কিন্তু তেলটাকে নিয়ে যদি সাবানটা তৈরি করি তাহলে কি করে তৈরি? ঠিক আছে, এখন তেলটাকে তাহলে আমাদের করতে হবে কি, সোডিয়াম হাইড্রক্সাইড এর মধ্যে দিতে হবে। তো আমি প্রথমে এর মধ্যে একটু তেল নিয়ে নিলাম, অয়েল নিয়ে নিলাম। তোমরা গায়ে যে সমস্ত সাবানগুলো মাখো সেই সাবানে কিন্তু এত ভালো তেল থাকে না। খুব দামি সাবান হলে আলাদা ব্যাপার, কিন্তু নর্মাল সাবানে কিন্তু এত ভালো তেল থাকে না, খুব কমা তেল থেকে এটা করা হয়। এবারে এর মধ্যে একটু সোডিয়াম হাইড্রক্সাইড দ্রবণ নিতে হবে, তবে সোডিয়াম হাইড্রক্সাইডের একটু কনসেন্ট্রেটেড দ্রবণ নিতে হবে। সোডিয়াম হাইড্রক্সাইডের একটু কনসেন্ট্রেটেড সলিউশন আমি তৈরি করে নিয়েছি। এবার এই অয়েলের মধ্যে আমি সোডিয়াম হাইড্রক্সাইডের কনসেন্ট্রেটেড সলিউশনটা মেশালাম। ঠিক আছে, দেখো একটা একটু নাড়িয়ে নেবো। অলরেডি দেখো তলাটা জমে গেছে। ঠিক আছে, এবার আমি এটাকে একটু হিট করব। তো বুনসেন বার্নারে আমি একটু হিট করছি। হিটের সময় যা বলেছিলাম, টেস্ট টিউবকে কাত করে ধরে নেবে।
এবার খুব ভালো করে লক্ষ্য করো, তলার সলিউশনটা দেখো ক্লিয়ার, এটা হচ্ছে গ্লিসেরল। তার ওপরের এই যে অংশটা, এই অংশটা কিন্তু সাবান, তার উপরে হচ্ছে ফেনা। ঠিক আছে, সাবানটা তাহলে কি হলো, ফ্যাটটা ভেঙে গিয়ে প্রথমে সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে রিয়াকশন করে ফ্যাটটা ভেঙে গিয়ে গ্লিসেরল আর ফ্যাটি অ্যাসিড আলাদা হয়ে গেছে। ফ্যাটি অ্যাসিডটা সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে রিয়াকশন করে সোডিয়ামের মানে ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম সল্ট সেইটাকে তৈরি করেছে, সেটাই হচ্ছে সাবান। আর তলায় গ্লিসারলটা আলাদা হয়ে পড়ে রয়েছে। এবারে তাহলে এটা স্যাপনিফিকেশন হয়ে গেল। যদি বিশ্বাস মানে কেউ মানে কারোর যদি বুঝতে অসুবিধে হয় বা কেউ যদি মনে করে যে না কি হলো দেখি, তাহলে একটু হাতে নিয়ে এরম করে যদি মানে হাতে করে দেবে, হড়হড় হড়হড় করছে পুরো, মানে সাবানের যে একটা হড়হড়ে ভাব, সেই হড়হড়ে ভাবটা কিন্তু তোমার হাতেও থাকবে। ঠিক আছে, এবারে এর সঙ্গে একটু আমি ক্যালসিয়াম ক্লোরাইডের গুঁড়ো আমি এর সঙ্গে একটু মিশিয়ে দিচ্ছি। ভালো করে খেয়াল করো, পুরো সাদা হয়ে গেছে। একটু মিশিয়ে একটুখানি ঝাঁকিয়ে দিলাম, পুরো সাদা থকথকে একটা প্রেসিপিটেট। কেন না, ক্যালসিয়াম সোডিয়ামকে রিপ্লেস করে এইখানে এই প্রেসিপিটেটাকে, তলাতে কিন্তু জল, তলাতে যেটা উঠছে দেখো ভালো করে, সেটা হচ্ছে জল, সোডিয়াম ক্লোরাইড। অর্থাৎ ছিল ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম সল্ট, ক্যালসিয়াম ক্লোরাইড দেওয়ার ফলে NaCl তৈরি হলো, যেটা তলায় জলের মতো হয়ে রইল, জলের জলীয় দ্রবণ আর কি, সোডিয়াম ক্লোরাইডের। আর ওপরে হচ্ছে ক্যালসিয়াম, মানে ক্যালসিয়াম তখন সোডিয়ামকে রিপ্লেস করে ফ্যাটি অ্যাসিডের সঙ্গে রিয়াক্ট করে ফ্যাটি অ্যাসিডের ক্যালসিয়াম সল্ট তৈরি করলো, সাদা থকথকে আরো ঘন। অর্থাৎ সাবানকে যদি খুব কঠিন করতে হয় তাহলে ক্যালসিয়াম ক্লোরাইড সেইটাতে মেশানো হয়। যেটা হয় যে বাসন মাজার যে সাবানগুলো খুব হার্ড, তাতে কিন্তু ক্যালসিয়াম সল্ট মেশানো থাকে। দেখবে বাসন মাজার সাবান যদি খুব পুরনো হয়ে যায়, তুমি বাসন মাজলে তারপরে বাসনের উপর একটা সাদা লেয়ার পড়ে থাকে, দ্যাট ইজ ক্যালসিয়াম সল্ট। ঠিক আছে, আর যদি এটা সোডিয়াম হাইড্রোক্সাইডের বদলে পটাশিয়াম সল্ট দিয়েও করা যায়, মানে পটাশিয়াম হাইড্রোক্সাইড দিয়ে করলে সাবানটা অনেক নরম হবে। সোডিয়াম হাইড্রোক্সাইডে তার থেকে একটু হার্ড, ক্যালসিয়াম দিলে আরো হার্ড। ওকে, তো দ্যাট ইজ স্যাপনিফিকেশন রিয়াকশন। একটুখানি আমি তোমাদের রিয়াকশনটার দেখিয়ে দিচ্ছি। দেখো, ট্রাইগ্লিসারাইড যেটা আছে অর্থাৎ অয়েল, তার সঙ্গে সোডিয়াম হাইড্রোক্সাইডের রিয়াকশন করলে কি হবে, ফ্যাটি অ্যাসিড সল্ট অফ সোপ, ফ্যাটি অ্যাসিড সল্ট অর্থাৎ সোপ, কিন্তু সোডিয়াম ফ্যাটি অ্যাসিডের প্লাস গ্লিসারলের এই লেয়ারটা এই জন্য তলায় আলাদা হয়ে পড়েছিল। মেকানিজমটা কি না, সোডিয়াম হাইড্রোক্সাইড ডিসোসিয়েট ইন্টু সোডিয়াম অ্যান্ড হাইড্রক্সিল আয়ন অ্যাটাক ট্রাইগ্লিসারাইড মলিকিউল। ওই যে বললাম সোডিয়াম হাইড্রোক্সাইড থাকলে সেটা ট্রাইগ্লিসারাইড মলিকিউলকে ভেঙে দেবে, দিয়ে এস্টার বন্ডটাকে ব্রেক করে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারলকে আলাদা করে দেবে। তখন ফ্যাটি অ্যাসিড চেইন যেটা আছে সেটা আলাদা করে সোডিয়াম আয়নের সঙ্গে রিয়াক্ট করবে, সেটা তৈরি করবে সোপ, সোডিয়াম সল্ট অফ ফ্যাটি অ্যাসিড। গ্লিসারল ইজ রিলিজ অ্যাজ বাই প্রোডাক্ট, তলায় যে গ্লিসারলটা পড়েছিল সেইটা। এবার এর সঙ্গে যদি আমি ক্যালসিয়াম মেশাই, তাহলে সোডিয়ামকে রিপ্লেস করে ক্যালসিয়ামের সল্ট ফ্যাটি অ্যাসিড, ক্যালসিয়াম সল্ট অফ ফ্যাটি অ্যাসিড ওটা পড়বে, আর সোডিয়াম ক্লোরাইডটা তলায় নুন জল হিসেবে বা সল্ট ওয়াটার হিসেবে তলায় থেকে যাবে। তো এইটা হচ্ছে আমার স্যাপনিফিকেশন রিয়াকশান। তবে এখানে দুটো জিনিস, একটা হচ্ছে টেম্পারেচার, কনসেন্ট্রেশন অফ সোডিয়াম হাইড্রোক্সাইড, অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড আমি প্রথমেই বলেছিলাম আমি একটু গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইড নিয়েছি, খুব ডাইলিউট নিলে হবে না। টাইপ অফ অয়েল, আনস্যাচুরেটেড আর স্যাচুরেটেড, কী ধরনের অয়েল নিচ্ছি, অ্যান্ড রিয়াকশান টাইম ইনফ্লুয়েন্সেস দ্য স্যাপনিফিকেশান রিয়াকশান, অর্থাৎ কতক্ষণ ধরে আমি হিট করছি, তেলটা স্যাচুরেটেড না আনস্যাচুরেটেড, সোডিয়াম হাইড্রোক্সাইডের কনসেন্ট্রেশন বেশি না কম, টেম্পারেচার কতটা দেওয়া হয়েছে, এই সবগুলোর ওপরে কিন্তু এই স্যাপনিফিকেশান টেস্টটা খানিকটা নির্ভর করে। ওকে, আশা করি স্যাপনিফিকেশান টেস্টটা তোমরা বুঝতে পেরে। এবারে হচ্ছে লিপিডের লাস্ট টেস্ট যেটা আমি করব, সেটা হচ্ছে অ্যাক্রোলিন টেস্ট। তো অ্যাক্রোলিন টেস্টে কি করতে হবে না, আমি একটা টেস্ট টিউবে একটু লিপিড বা অয়েল নেবো, এখানে তার মধ্যে দেবো পটাশিয়াম বাইসালফেটের কেলাস অর্থাৎ ক্রিস্টাল, দিয়ে সেটাকে হিট করতে হবে।
হিট করলে এবার কি হয় এটা তোমরা দেখো। আমি এখানে একটু অয়েল নিয়ে নিচ্ছি। তার মধ্যে একটু পটাশিয়াম বাইসালফেট তার গ্লাস আমি এখানে দিলাম, দিয়ে টেস্ট টিউবটা আমি একটু নাড়িয়ে দিলাম। দিয়ে এবার এটাকে আমি হিট করব। এটা ধোঁয়া বেরোচ্ছে, বুঝতে পারছো? এবার দেখো, ও একটা বিচ্ছিরি গন্ধ, মানে পোড়া তেলের যে গন্ধটা হয়, একটা তীব্র ঝাঁঝালো গন্ধ, স্ট্রং পাঞ্জেন্ট অর্ডার। এটাকে যত আমি হিট করব তত ওই গন্ধটা বেরোবে, ঠিক আছে? পোড়া তেলের একটা বিচ্ছিরি ঝাঁঝালো গন্ধ, এটা উৎপন্ন হয় পটাশিয়াম বাইসালফেটের সঙ্গে অয়েলের রিয়াকশানে। তো সেটাই হচ্ছে অ্যাক্রোলিন টেস্ট। এখন টেস্টটা কি করে হয় সেটা তোমাদের দেখাচ্ছি, এখানটা খেয়াল করো। এখানে দেখো, অয়েলের মধ্যে তো গ্লিসারল থাকে, গ্লিসারলটা হচ্ছে ট্রাইহাইড্রক্সি অ্যালকোহল। তো তার সঙ্গে যখন পটাশিয়াম বাইসালফেট আমি মিশিয়ে হিট করলাম, তখন তার থেকে 2 অণু জল বা 2 মলিকিউল ওয়াটার ডিহাইড্রেটেড হয়ে গেল। ফলে যেটা তৈরি হলো সেটা হচ্ছে অ্যাক্রোলিন, অর্থাৎ এটা হচ্ছে একটা আনস্যাচুরেটেড অ্যালডিহাইড অ্যাক্রোলিন। এবং এরই ওরকম একটা তীব্র ঝাঁঝালো গন্ধ বা স্ট্রং পাঞ্জেন্ট অর্ডার, ঠিক আছে? যেটাতে নাকের কাছে রাখলে তুমি নাক রাখতে পারবে না, মানে অনেক সময় পোড়া তেলের যে একটা ঝাঁঝালো গন্ধ বেরোয় না, সেই গন্ধটা এই অ্যাক্রোলিনের মানে টেস্টটা করলে বোঝা যায়। তো এইগুলো ছিল এইগুলো ছিল লিপিডের বায়োকেমিক্যাল টেস্ট। আমি প্রত্যেকটা টেস্টই তোমাদের করে দেখালাম, পাশাপাশি তার যে বায়োকেমিস্ট্রিটা আছে, অর্থাৎ টেস্টগুলো কেন দিচ্ছে, কি করে হয়, তার কেমিক্যাল রিয়াকশন কি, সেই সম্পূর্ণ জিনিসটাকে দেখালাম। তার কারণটা হচ্ছে, এই টেস্টগুলো হয়তো তোমরা স্কুলেও করবে, কিন্তু যখন ভাইভাটা দেবে তখন যদি তোমাদের জিজ্ঞেস করলে যে, যদি জিজ্ঞেস করে, এবং বিএসসি অবধিও, তখন তোমাদের জিজ্ঞেস করবে যে এইটা কেন হলো, এটা টেস্টটা তো করলে তুমি, এর রিয়াকশনটা কি হলো। বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামগুলো হয়তো এর থেকে কোশ্চেন আসতে পারে যে এর সঙ্গে এটা মেশালাম, এরাম ডিগ্রেড টেস্ট দিয়েছিল, তো কেন এরম হয়েছিল, তখন কিন্তু তোমরা বলতে পারবে না। তো যার জন্য আমি এই টোটাল বায়োকেমিক্যাল টেস্টগুলো দেখালাম, এবং তার সঙ্গে তার কেমিক্যাল রিয়াকশন কি হচ্ছে, কেন হচ্ছে, কি করে হচ্ছে, টোটাল রিয়াকশনগুলোকে আমি দেখিয়েছি। এর আগের আমার যে দুটো ভিডিও ছিল কার্বোহাইড্রেটের, যারা দেখুন, একটা মনোস্যাকারাইডের ওপরে আর একটা হচ্ছে ডাইস্যাকারাইড আর সুগারের ওপর, পলিস্যাকারাইডের ওপরে, স্টার্চের ওপরে, তো তাতেও একইভাবে ওই টেস্টের সঙ্গে বায়োকেমিস্ট্রি রিয়াকশন দিয়ে টোটাল জিনিসটাকে দেখানো আছে। আশা করি ভিডিওটা তোমাদের লিপিডের ভালো লাগবে এবং তোমাদের কাজে আসবে, তোমরা উপকৃত হবে, সেই আশা নিয়ে এই ভিডিওগুলো করা। এর পরের দিন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে প্রোটিনের বায়োকেমিক্যাল টেস্টগুলো আমি করব। তো যদি ভালো লাগে তাহলে আমি চাই যত সংখ্যক স্টুডেন্টের কাছে এটা পৌঁছবে, তারাও যাতে দেখতে পায়, সেই জন্যই ভিডিওটা করা। তোমরা পারলে একটু শেয়ার করো, এই অবধি বলা। তো আজকে যতটা হলো লিপিডের টেস্টগুলো, আজকে এই অবধি থাক। পরের দিন আমি প্রোটিনের টেস্টগুলো করে দেখাবো। আজকে তাহলে এই পর্যন্তই। গুড বাই, ভালো থেকো।